স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি। গেল 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর নিবন্ধন করেও 4.25 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। সারা দেশে 2,797টি কেন্দ্র হবে পরীক্ষার কারণে 15ই আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিএনপি নির্বাচনী আমেজে থাকলেও প্রার্থী বাছাইয়ে আছে বড় চ্যালেঞ্জ। মনোনয়ন পেতে বাড়ছে আগ্রহীদের দৌড়ঝাঁপ। এরই মধ্যে 2-1 জায়গায় তৃণমূলে কমিটি নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নেতারা বলছেন এ ব্যাপারে তারা অনেক বেশি সতর্ক। প্রার্থী বাছাইয়ে দলীয় জরিপের পাশাপাশি চলছে বিএনপির হাইকমান্ডের বিশেষ জরিপ। তারা বলছেন ত্যাগী ও ক্লিন ইমেজধারীরাই পাবেন মনোনয়ন। গত 1.5 দশকে 3টি জাতীয় নির্বাচনের একটিতে নামেমাত্র অংশ নিলেও কার্যত ভোটের স্বাদ পায়নি বিএনপি। 5ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনে যেতে মুখিয়ে দলটি। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন ধরে প্রার্থী বাছাইয়ে দলের মধ্যে চলছে জোরে সোরে প্রস্তুতি ও পর্যালোচনা। দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ তুলে বর্জন করলেও 2018 সালে বিএনপির প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল 8 জন। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রার্থী বাছাইয়ে কতটা বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। অন্তঃকুন্দল আর তৃণমূলে কমিটি নিয়ে অসন্তোষের মতো চ্যালেঞ্জ তো আছেই। বিএনপি নেতারা বলছেন প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ থাকলেও ত্যাগী এবং জনপ্রিয়রাই এগিয়ে থাকবেন মনোনয়ন দৌড়ে। আমরা যে শুধু যে নির্বাচনের জন্যও না, আমরা যে আমাদের তৃণমূল পর্যায়ে যে কমিটিগুলো করছি, আমরা তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছি যারা এই গত 16 বছর যুদ্ধ করেছে, যাদের হাজার হাজার মামলা, এগুলির উপর আমরা কাজ করছি। আমরা যতই ভালো মনে করি, এলাকার জনগণের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, জনপ্রিয় না হয়, তাহলে তো লাভ নেই। দলের নিবেদিত সৈনিক, দীর্ঘদিন দলকে সার্ভিস দিয়েছে। প্রার্থী বাছাইয়ে সমালোচনা এড়াতে মাঠ পর্যায়ে জরিপ চলছে। একই আসনে এবার একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হবে না বলেও জানান বিএনপির নীতি নির্ধারকরা। যে পরিবর্তন হয়েছে, এখানে যদি সবাইকে নিয়ে যদি সরকার গঠন না করা হয়, তাহলে দেশ পরিচালনা করা ডিফিকাল্ট হবে। সেই জন্যই সবাইকে নিয়ে, সবার মত নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই, নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের চেয়ারপারসন নিজেই কয়েকটা জরিপ করেন, দলের জরিপও আছে। সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক কিছু ঘটে যেগুলো সাধারণ মানুষ জানেও না, এবং শেষ মুহূর্তে অনেক ধরনের কেনাবেচার সিস্টেমে অনেক কিছু হয়। তো আশা করি এবার এই ধরনের তেমন কিছু হবে না। যুগপৎ আন্দোলনের সঙ্গী ও সমমনাদের কিছু আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে বিএনপি কৌশলী হবে বলেও জানালেন নেতারা। যারা আমাদের সাথে পথ চলেছে, আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে যাদের, তাদেরকেও সম্মানিত করা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ফের অস্থিরতা দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। শঙ্কা দেখা দিয়েছে আরেক দফা ভাঙনের। 28শে জুন দলটির 10ম সম্মেলন হওয়ার কথা থাকলেও হুট করেই একক সিদ্ধান্তে তা স্থগিত করেন চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অভিযোগ, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে দলের বিভক্তি ও বিভেদ প্রকাশ্যে রূপ নিচ্ছে। সাংগঠনিক দুর্বলতার জন্য কাদেরকে দায়ী করেন তারা। 90-এর গণ অভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় ভাঙনের শিকার হয় জাতীয় পার্টি। বেশ কয়েক বছর ধরে দলের নেতৃত্বের লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। আরেকটি গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে দ্বন্দ্ব আর ভাঙনের মুখে জাতীয় পার্টি। গেল 20 মে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের বৈঠকে 28 জুন জাতীয় পার্টির সম্মেলনের দিন নির্ধারণ করা হয়, কিন্তু ভেন্যু পাওয়া যায়নি জানিয়ে হুট করে সম্মেলন স্থগিত করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে জাতীয় পার্টিতে। এছাড়াও গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গণহারে নেতাদের বহিষ্কার সহ নানান অভিযোগে আগে থেকে দলটির শীর্ষ নেতাদের মধ্যে জিএম কাদেরের প্রতি ক্ষোভ ছিল, যার ফলশ্রুতিতে এখন আরেক দফায় ভাঙনের মুখে জাতীয় পার্টি। জিএম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত শামীম হায়দার পাটোয়ারি বলেন, যে কেউ চাইলে আলাদা দল গঠন করতে পারেন, কিন্তু জাতীয় পার্টির নেতৃত্বে থাকবে বর্তমান চেয়ারম্যান। সেই মনোমালিন্যের ফলে অনেকেই অনেক সিদ্ধান্ত নিতে পারে,
তাতে মূলধারার জাতীয় পার্টির কখনো কোনো ক্ষতি হয়নি, সামনেও হবে না। এবং আমি মনে করি আইনগতভাবে সেখানে জাতীয় পার্টির নামটি ব্যবহার করার কোনো সুযোগ নেই। নতুন কোনো দল যে কেউ করতে পারে। চেয়ারম্যানের সভাপতিত্ব ছাড়া এবং তার অনুমোদন ছাড়া কোনো কাউন্সিল গঠন হতে পারে না। দলটির শীর্ষ নেতারা বলছেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি উঠায় এককভাবে সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। আমাদের প্রেসিডিয়াম হলো সুপ্রিম, তারা নীতি নির্ধারক, তাদের সাথে আলোচনা না করে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এটা বন্ধ করলেন। এর অনেকটা দায়ী তার, পুরোটা বলবো না, তার সাথে যারা আছে তারাও তাকে অনেক কথা বলছে যে একক নেতৃত্ব ভুল হতে পারে এবং একটা গণতান্ত্রিক চর্চা আমাদের পার্টির মধ্যে থাকা দরকার। আপনি একটা যৌথ নেতৃত্ব করেন এবং আমরাও একটা প্যানেল দিই। জিএম কাদের পন্থীদের দাবি, অতীতেও জাতীয় পার্টি ভাঙার পেছনে সরকারি দলের ইন্ধন ছিল, এবারও তাই হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 12 দিনের তুমুল আকাশযুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েলের মধ্যে এরই মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এই কদিনের পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে দুদেশেই। ইরান বা ইসরায়েল কার ক্ষতি কতটা সেটাই এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। গেল 13 জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা শুরু। জবাবে পরদিন থেকে ইসরায়েলে পাল্টা ব্যবস্থা নেয় ইরান। নিজেদের শক্তিমত্তা প্রমাণে সর্বোচ্চ শক্তি প্রয়োগে মরিয়া হয়ে ওঠে দুই পরাশক্তি। সংঘাতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বেসামরিক নাগরিক সহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 4700-র বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক বেসামরিক স্থাপনাও। সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকারের দাবি, বিজ্ঞানীদের পুরো দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, কর্মসূচি কিছুটা পেছানো গেলেও কখনোই শেষ করা যাবে না। যুদ্ধবিরতির আগে সংঘাতের মধ্যেই ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে তা অস্বীকার করেছে তেহরান। এদিকে ইরানি হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক বা বেসামরিক মৃতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত ক্ষতি বেশি হয়েছে ইসরায়েলের। ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের সরকো মেডিকেল কলেজ হাসপাতাল। হামলা হয়েছে আইডিএফের স্থাপনা, গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। 2 দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। তেল আবিব সহ কয়েকটি শহরে মিলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই হঠাৎই তেল আবিব তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্লেষকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। মার্কিন মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি। তবে প্রশ্ন উঠেছে, এই সংঘাত থেকে কার কি লাভ হলো? খামেনি নাকি নেতানিয়াহু? কোন পক্ষ হয়েছে আরও শক্তিশালী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বা কি পেল? খুঁজে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর। 12 দিনের ইরান ইসরায়েলের সংঘর্ষে নিজ নিজ ভূখণ্ড থেকে চলে পাল্টাপাল্টি হামলা। ইরানকে কাবু করতে যুক্তরাষ্ট্র যোগ দিলে উল্টে যায় পাশার দান। ফলে খামেনিকে বাগে আনার বদলে নাস্তানাবুদ হয় নেতানিয়াহু নিজেই। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এ কর্মসূচির ধ্বংসের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ব্যর্থ হয়নি নেতানিয়াহু। বন্ধু রাষ্ট্রকে এগিয়ে রাখতে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো বাদে ইসরায়েলকে তেমন কোনো সহায়তা করেনি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামলা চালানোর পরেও ট্রাম্প বহুবার বলে আসছিলেন, ইরানের সাথে চুক্তিতে যেতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে একই টেবিলে থাকবে ইসরায়েল। এতে বোঝা যায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা দিয়েছে মূলত নিজের স্বার্থে এবং উপসাগরীয় মিত্রদের খাতিরে। তেল আবিবের ধারণা ছিল বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যা করলে দেশটির সরকার বিরোধীরা খামেনির বিপক্ষে অভ্যুত্থান করবে। অথচ ফল হয়েছে উল্টো। ইসরায়েলি হামলা বরং দলমত নির্বিশেষে সবাইকে এক করে তোলে। শত শত ইরানির মৃত্যুর পরেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।
সবশেষ কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর তেহরানের বিরুদ্ধে সুর আরও পাল্টে যায় যুক্তরাষ্ট্রের। সবাইকে অবাক করে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। বরং ইরানে যেন আর হামলা না চালানো হয় এ বিষয়ে কড়া ভাষায় সতর্ক করেন ইসরায়েলকে। এতে খোলাসা হয় ইরানের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের লক্ষ্য পূরণ কোনো সাফল্য বয়ে আনবে না যুক্তরাষ্ট্রের। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কল্পনাতীত ক্ষয়ক্ষতি দেখেছে ইসরায়েল। এরই মধ্যে মজুদ ফুরিয়ে এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের। একই সাথে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। ফলে মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোটিই করতে পারেনি ইসরায়েল। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ আবারও শুরু হবে। তবে ইরানের সাথে আর কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, ইরান এখন যুদ্ধ শেষ করেছে, এছাড়া তাদের পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়েছে। তাই চুক্তি হোক বা না হোক তাতে আর কোনো কিছু আসে যায় না। তবে প্রয়োজন হলে চুক্তি হতেও পারে বলে জানান তিনি। অদ্ভুত দেহভঙ্গি, বিস্ফোরক মন্তব্য কিংবা বিতর্কিত সিদ্ধান্ত ও আচরণের জন্য হরহামেশাই হন গণমাধ্যমের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় থাকেন আলোচনা কিংবা সমালোচনার কেন্দ্রে। এবার তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন মার্কিন রিপাবলিকান এক আইন প্রণেতা। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিশ্চিতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়। আসলে তিনি জাত ব্যবসায়ী। দুইবার মার্কিন প্রেসিডেন্টের মুকুট পরায় ব্যবসায়ী কখনো বনে যেতে চান খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, কখনো আবার ইচ্ছা পোষণ করেন শান্তিতে নোবেল জেতার। তবে একটি দুটি নয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি 4 থেকে 5 বার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত তার, কারণ তার নেতৃত্বেই সংঘটিত হচ্ছে একের পর এক শান্তি চুক্তি। ইরান ইসরায়েল উত্তেজনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, রুয়ান্ডা কঙ্গোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সহ বিভিন্ন কারণে যখন উত্তপ্ত বিশ্ব, তখনই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নিজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ট্রাম্পের দাবি আলোচনার ঝড় তোলে। তবে সপ্তাহ না পেরোতেই তার উচ্চাকাঙ্ক্ষা পূরণে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে এ পুরস্কারের জন্য মনোনীত করতে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছে রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের ভূমিকাকে অসাধারণ এবং ঐতিহাসিক বলে উল্লেখ করেন। এর আগে ভারত পাকিস্তান সাম্প্রতিক সংকটে কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে কি ট্রাম্পের মাথায় যুক্ত হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের মুকুট? তা দেখতে অপেক্ষা করতে হবে নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণা পর্যন্ত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।